সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন স্পিকার। আজ বা কাল রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। প্রেসিডেন্ট ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। কথা গুজবে আমি বিশ্বাস করি না। আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না। আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। দেশ পরিচালনায় সরকারের পাশে থাকবে রাজনৈতিক শরিকরা। যমুনার বৈঠকে সিদ্ধান্ত, বিরোধী দলের আন্দোলন মোকাবেলায় পরীক্ষিত মিত্রদের ঐক্য চাই বিএনপি। এখন সময় হয়েছে, তাই আমরা একসঙ্গে বসেছি। আগেও যেমন সাপোর্ট রাজনীতি, একইভাবে সাপোর্টটা চাচ্ছি। এই যাত্রাটা কিভাবে আমরা সবাই সম্পন্ন করতে পারি, সেখানে সরকার প্রধান ইতিবাচকভাবে তিনি বক্তব্য দিয়েছেন। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীতে সিএনজির চরম সংকট। বিপাকে যানবাহন চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না পর্যাপ্ত গ্যাস। আমরা 1200 টাকা জমা দিই, তারা বলে যে রাস্তায় কি হয় না ওটা আমরা জানি না, আমাদের জমা দিতে হবে। 150 টাকার গ্যাস নিয়ে কয় টাকা ইনকাম করবো? খুব খারাপ অবস্থার ভিতরে আছে বর্তমান। টানা বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে 100-র কাছাকাছি প্রাণহানি, ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। রাষ্ট্রপতি পদত্যাগের সম্ভাবনায় থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আজ বেলা 1:45 নাগাদ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা। স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র পাঠিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ করার বিধান। তাছাড়া সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদ শূন্য হলে 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার সেই দায়িত্ব পালন করবেন। তাই সফর সূচি সংক্ষিপ্ত করে স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে আজ দেশে ফিরতে হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য গত 19 জুলাই ব্যাংককে যান তিনি। সফর সূচি অনুযায়ী আগামী 26 জুলাই তার দেশে ফেরার কথা ছিল। এদিকে স্পিকারের আগাম দেশে ফেরার খবরে রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনাকে আরও জোরালো করল। কারণ সংবিধান অনুযায়ী স্পিকার বরাবর স্বাক্ষরযুক্ত ইস্তফাপত্র জমা দেওয়ার নিয়ম। আজ বিকেলে বা কালই মোহাম্মদ শাহাবুদ্দিন করতে পারেন পদত্যাগ। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যে সংসদ সদস্যের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারাই প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেবে। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চাইলে সেই সুযোগ রয়েছে সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদে। এর মধ্যে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে উচ্চপদস্থ আমলাসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নাম আসছে। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন 2023 সালের 24 এপ্রিল। স্বাভাবিক মেয়াদ 2026 সালের এপ্রিল পর্যন্ত। আওয়ামী লীগের পছন্দে রাষ্ট্রপতি হলেও 5 আগস্টের পর তার কাছেই শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী এবং তারেক রহমানের নির্বাচিত সরকার। রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে এই কথা বলেন মন্ত্রী। কথা গুজবে আমি বিশ্বাস করি না। আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না। আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। এটাতে এখনই বলার সময় আসেনি। যখন সময় আসবে তখন সবাই আপনারা জানতে পারবেন। আপাতত মান অভিমান ভুলে বিএনপি সরকারের প্রতি সমর্থন রাখতে চায় যুগপৎ আন্দোলনের শরিকরা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যবদ্ধ থাকার আহ্বান আর জাতীয় সরকারের প্রতিশ্রুতিতে রাজনৈতিকভাবেও সরকারি দলের পাশে থাকার সিদ্ধান্ত মিত্রদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানান, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন সহ নতুন রাজনৈতিক মেরুকরণে শরিকরা যেন জোট না ছাড়ে, এক্ষেত্রে সতর্ক বিএনপি। আগের মতো সহযোগিতা পেতে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন তারা। বিস্তারিত আরিফিন শাকিলের রিপোর্ট। নূর গণ অধিকার প্রাপ্তি অপ্রাপ্তির সমীকরণে বিএনপির জোট সঙ্গীরা কেউ কেউ বিএনপির সমর্থন পেয়ে হয়েছেন সংসদ সদস্য ৩ জন প্রতিমন্ত্রী, আবার কেউ কেউ ভোটের লড়াই হেরে পিছিয়ে পড়েছে প্রাপ্তির দৌড়ে। হতাশা ক্ষোভে বিএনপির সাথে তৈরি হয়েছে তাদের দূরত্ব। নির্বাচন ও সরকার গঠনের প্রায় ৫ মাস পর সেই দূরত্ব কমাতে উদ্যোগ নেয় সরকারি দল। সোমবার প্রথমবারের মতো শরিকদের নিয়ে যমুনায় বৈঠক করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার পরিচালনায় শরিকদের মতামত, পরামর্শ গ্রহণ ও দীর্ঘদিনের রাজনৈতিক জোটকে আরও সুসংহত করতেই বৈঠকে উভয় পক্ষ জোর দেয়। তবে সমালোচনা হয় শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি ভঙ্গ, নারী আসন, প্রশাসন ও স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগে বিএনপির একলা চলো নীতির। আপনাদের কি এতই চাহিদা ছিল? ৩৬ দলের ১৯০ জন নেতাকে নিয়ে হওয়া সেই বৈঠকে ছিলেন গণপরিষদের হাসান আল মামুন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। জানালেন, বিএনপি বিরুদ্ধে ক্ষোভ থাকলেও এখনই আস্থা হারাতে নারাজ তারা। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়েই আগামী দিনে জোট সঙ্গী যারা ছিল, যুগপৎ আন্দোলনের সঙ্গী যারা ছিল, তাদেরকে নিয়ে আগামী দিনে পথ চলবে। পলিসিগতভাবে বিভিন্ন সমালোচনা করেছি, কিন্তু বর্তমান সরকারের যে মুভমেন্ট আছে, এই মুভমেন্টের ব্যাপারে আমাদের কোনো রকম আপত্তি ছিল না। সবাই স্যাটিসফাইড এবং যাদের যে বিষয় দাবি দাবাগুলো ছিল তারা সবাই প্রধানমন্ত্রীর সামনে বলেছেন। আমার হিস্টোরিক্যাল একটা জার্নি আমাদের ছিল, এই যাত্রাটা কিভাবে আমরা সবাই সম্পন্ন করতে পারি, আমার বক্তব্যের মূল জায়গাটা ছিল এখানে। সেখানে সরকার প্রধান ইতিবাচকভাবে তিনি বক্তব্য দিয়েছেন। তারা যে কমিটমেন্ট তিনি বারবার করে বলছিলেন, ৩১ দফার কথা বলছিলেন এবং জুলাই সনদ বললেন, এটা তো আমাদের অঙ্গীকার। আর শরিকদের খুব বিক্ষোভ যেটা আছে, তাদের চাওয়া পাওয়া, এটাকে তারা একটা সিরিয়াসলি তারা বিবেচনায় নিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির এখন রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ জামায়াত এনসিপি, যাদের সাথে খুব বেশি মতানৈক্য নেই বিএনপির যুগপৎ সঙ্গীদেরও। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদের বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার আশঙ্কা আছে, তাই পরীক্ষিত মিত্রদের জোট ছুট ঠেকাতে তৎপর হয়েছে বিএনপি। এখন সময় হয়েছে, তাই আমরা একসঙ্গে বসেছি আর কি, তাই শুভেচ্ছা বিনিময় করেছি, কারণ তারা আমাদের সহযোদ্ধা। রাজনীতি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টে যায়, কিন্তু এখন যে রাজনীতি, নতুন রাজনীতিক ধারাটা এসছে, এই ধারাটা থাকবে স্বচ্ছ। যারা আমাদের সঙ্গে ছিলেন তারা তো জানেন যে জুলাই সনদে আমরা কি অঙ্গীকার করেছি, কাজে তারা তো জানেন এবং তারা তা আমাদের সাথে একমত হয়ে আছেন। তা এখন বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বিভ্রান্তিমূলক এটা তো হচ্ছেই, এবং এটা অপোজিশন করবে। আগেও যেমন সাপোর্ট রাজনীতি, একইভাবে সাপোর্টটা চাচ্ছি। জোটের ঐক্য ধরে রাখার প্রচেষ্টা বিএনপি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ আসন ছাড় পাওয়া জমিয়ত উলামা ইসলাম সরকারি দলের আমন্ত্রণে সাড়া দেয়নি। বৈঠকে যোগ দেয়নি আসম আব্দুর রবের জেএসডিও। আমরা বিএনপিকে ৩ টার্ম দেখছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে চরম গ্যাস সংকট, বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। রাতে তো ছিলই, সকালেও সিএনজি পাম্পগুলোয় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। অনেক পাম্পে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। আর যেখানে সরবরাহ আছে সেখানেও কম চাপের কারণে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অল্প গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে। গেল কয়েকদিনের সংকটে আয় রোজগার কমে গেছে দাবি সিএনজি চালিত অটোরিকশা চালকদের। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। এই সংকটের মূল কারণ মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি। এতে জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে ঢাকা ও আশেপাশের এলাকায় আবাসিক, শিল্প ও পরিবহন সব খাতেই গ্যাসের তীব্র সংকট। আমরা 2 ঘন্টা ধরে সিরিয়াল দিচ্ছি। আমরা যে পরিবেশে আছি এখন বর্তমানে মালিকরা জমা ছাড় দেবার চায় না, তাই আমরা 1200 টাকা জমা দিই। তারা বলে যে রাস্তায় কি হয় না ওটা আমরা জানি না, আমাদের জমা দিতে হবে। এখানে ঘন্টার ঘন্টা দাঁড়ায় থাকি, এরপরে গ্যাসের কোনো নিশ্চয়তা নাই। এই কয়েকটা গাড়ি দিয়ে আবার বন্ধ করে রাখে। এই জন্য সরকাররা বলেন যেন তাড়াতাড়ি এটা একটা ব্যবস্থা করে। 50 টাকা সারাদিন বয়ে আছে, 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে বয়ে থাকি। এর মধ্যে গ্যাস পাই না, আমরা কেমনে চালাবো গাড়ি?
গ্যাস সংকটের বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, পাম্পগুলোতে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর চাহিদা মতো গ্যাস কি মিলছে কিনা বা ক্রেতাদের কি মত সে বিষয়ে একটু জানাবেন। যদি সবচেয়ে যেটি সংকটের বিষয় সেটি হচ্ছে যে চট্টগ্রামে আজ কিন্তু সবগুলো সিএনজি গ্যাস স্টেশন অর্থাৎ যেসব স্টেশনে গ্যাস সরবরাহ করে সেসব স্টেশন কিন্তু আসলে সবগুলো খোলা নেই। যে কয়েকটি খোলা রয়েছে সেখানেই কিন্তু আমরা দেখছি সকাল থেকে যারা ব্যক্তিগত গাড়ি কিংবা সিএনজি অটোরিকশার চালকরা রয়েছেন তাদের আসলে উপচে পড়া ভিড়। তারা বলছেন যে বিভিন্ন পাম্পে ঘুরে তারা দেখেছেন কোথাও কোথাও দীর্ঘ লাইন, কোথাও গ্যাস নেই এমনটি জানিয়ে দেওয়ার পর তারা যেসব জায়গায় খোলা রয়েছে সেই জায়গাগুলোতে তারা আসছেন। আমরা আসলে চেষ্টা করব একটু চালকদের সাথে কথা বলার জন্য। একটু যদি আসলে আমাদেরকে জানান যে আপনি কয়টি পাম্পে গিয়েছেন, কি অবস্থা, গ্যাস পাচ্ছেন কিনা আপনারা? গ্যাস পাচ্ছি না তো, কালকে থেকে কালকে 3 ঘন্টা ঘুরে গ্যাস নিতে পারিনি। তারপরে রাতে 9টা বাজে গ্যাস নিছি, 9টা বাজে সিরিয়াল দিয়ে 1 ঘন্টা থাকি একবার গ্যাস নিছি। হ্যাঁ গ্যাস নিছি, গ্যাস পরে গেছে গ্যাসের অবস্থা। আজকে সিরিয়াল দিলাম, এখন এই পর্যন্ত আসলাম। শুনছেন যে গতকাল থেকে যে সংকট আসলে শুরু হয়েছে সেটি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। একটু জানতে চাই কয়টা পাম্প ঘুরেছেন, কি অবস্থা? সব পাম্পে সিরিয়াল, সব পাম্পে সিরিয়াল আছে। শুক্রবার তো একটু কমে আছে, তারপরে শুক্রবার নাহলে বেশি থাকে। আসলে শুনছিলেন যে মহেশখালী যে এলএনজি টার্মিনাল সেখানে আসলে একটি যন্ত্রে আসলে কারিগরি ত্রুটি দেখা দেয় আসলে এই সংকটটি শুরু হয়েছে। এখানকার যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারাও আসলে বলছেন যে তারা চেষ্টা করছেন যতটুকু তারা সরবরাহ পান ততটুকু দিয়েই আসলে এখানকার যারা চালকরা রয়েছেন তাদেরকে আসলে কিছুটা সন্তুষ্ট রাখার। তবে যেহেতু আজকে শুক্রবার সেক্ষেত্রে কিন্তু আসলে চাপ কিছুটা কম থাকলেও আমরা দেখছি ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী পরিবহন কিংবা অটো রিক্সা, সিএনজি এসবের কিছুটা চাপ রয়েছে। তবে এটি আসলে কবে নাগাদ সমাধান হবে, কবে নাগাদ স্বাভাবিক হবে সেই বিষয়টি এখনো পর্যন্ত কেউই জানে না। সুমন, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানানোর জন্য। প্রায় 3 দশক ধরে দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় হুমকি ডেঙ্গু। মশা নিয়ন্ত্রণে তেমন সফলতা না থাকায় টিকা হতে পারে সমাধান, কিন্তু এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। সরকার তাকিয়ে আছে দেশে চলমান টিকা ট্রায়ালের দিকে। সাফল্য এলে দেশেই উৎপাদিত হবে ভ্যাকসিনটি। বিশ্বের অনেক দেশেই উদ্বেগের নাম ডেঙ্গু। এর 4টি সেরোটাইপ বা ধরনের কারণে পুরোপুরি সফল টিকা আসেনি এখনো। তবে আশা জাগিয়েছে জাপানের তাকেদা কিউডেঙ্গা ভ্যাকসিন। প্রথম দেশ হিসেবে সম্প্রতি এর অনুমোদন দিয়েছে ভারতের স্বাস্থ্য বিভাগ। আগামী বছরের মাঝামাঝি সময়ে টিকার প্রয়োগ শুরু হতে পারে। এছাড়া ডেনভ্যাক্সিয়া নামের আরও একটি টিকারও অনুমোদন দিয়েছে কয়েকটি দেশ। হামের প্রকোপের মধ্যেই দেশে বাড়ছে ডেঙ্গু, আছে মৃত্যুর ঘটনাও। আগামী 2 মাসে এটি আরও বাড়তে পারে। এই অবস্থায় আবারও আলোচনায় ডেঙ্গুর টিকা। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া ওরা এখন এগুলা চালু করে নেই ভ্যাকসিনগুলা। আজকে খুব এফেক্টিভ হলে তো ওদের দেশে তো টাকার অভাব নেই, তাহলে তো ওরাও করে দিত। সরকার এখনও ডেফিনেট প্ল্যান আমরা দেখি মন্ত্রীর সাথে বসে কি করা যায় সেভাবে সিদ্ধান্ত নেবে। এখন কোনো প্ল্যান ওরকম ডেজিগনেটেড কিছু করা হয়নি। TV005 নামের একটি টিকার 2য় পর্যায়ের ট্রায়াল চলছে দেশে। সফলতা পেলে 1 ডোজের এই টিকার উৎপাদন হবে দেশেই। এতে কম টাকায় টিকা পাবে দেশের মানুষ। আইসিডিআরবি একটা ট্রায়াল করতেছে। ওই ট্রায়ালটা যদি বাংলাদেশের পপুলেশনের উপর সাকসেসফুল হয় সেই ভ্যাকসিনটা প্রাইসও কম পড়বে এবং গভর্নমেন্টও তো অ্যাফোর্ড করতে পারবে। আর এখন যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো ইম্পোর্ট করতে হবে এবং দাম অনেক বেশি, প্রতিটা ডোজ প্রায় $100 কাছাকাছি। গবেষকদের দাবি TV005 সব সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ এবং নৌ সদরে গার্ড অব অনার গ্রহণ করেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান নৌ সদর দপ্তরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌ সদর দপ্তরে
প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ৮ জনকে পুশিনের অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি। ৪৭ বিজিবি ব্যাটালিয়ন জানায় ভোর ৫টার দিকে সীমান্তের জয়পুর এলাকা দিয়ে ৮ জনকে নদীপথে বাংলাদেশ ভূখণ্ডের দিকে ঠেলে দেয় বিএসএফ। সাঁতার কেটে তারা সীমান্তের এপারে আসে। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবি। পরে ওই ৮ জনকে তাৎক্ষণিক ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়। পুশিন ঠেকাতে বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। বন্যার আগাম সতর্কবার্তা পৌঁছাচ্ছে না নদী পাড়ের মানুষের কাছে। জামালপুরে এমন বাস্তবতা তুলে ধরে সম্প্রতি প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন। সেই প্রতিবেদনের পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। কি পরিবর্তন এসেছে মাঠ পর্যায়ে এবং তা কি কাজে লাগবে মানুষের, জানাচ্ছেন সাগর ফরাজি। বন্যার পানিটা আসে, এত পানি কিন্তু আমগরে উপজেলা থেকে কোনো সময় আমগরে একটু মাইকেন দিয়ে জানায়ও না। অনেক ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো মাইকিংটা করার ফলে আমাদের জনসাধারণ অনেক ভালো হয়েছে। প্রশাসনের এই কাজটা আমাদের খুব ভালো লাগছে। ঘোষণা, বন্যায় সচেতন হই, বন্যার আগে প্রস্তুতি নিন। একই এলাকা, একই নদীর পাড়, কিন্তু বদলে গেছে বাস্তবতা। সম্প্রতি যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর নড়েচড়ে বসেছে জামালপুরের প্রশাসন। ওষুধ, জরুরি পরিবহন ও চিকিৎসকদের নিয়ে প্রস্তুত চিকিৎসা বিভাগ। মাইকিং শুনলাম রাস্তা দিয়ে, সেদিন বলে গেল যে বন্যার পানি আসতেছে, আপনারা সতর্ক হন। বন্যা পানির আসবো, ভাত রান্না করার নাগবো, তার জন্য উঁচা করে মাটি চিলা বানায় রাখি। যেহেতু এটা হার্ড পয়েন্ট, যমুনা এবং ব্রহ্মপুত্রের অববাহিকায় আমাদের এই অঞ্চলটি এবং খুবই ক্ষতিগ্রস্ত হয় বন্যা আসলে, আর এই অঞ্চলে বেশি বেশি প্রচারণা হওয়া দরকার। প্রতিবেদনে উঠে আসে বন্যাপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষের কাছে পৌঁছাচ্ছে না আগাম সতর্কবার্তা। রাইমসের পূর্বাভাস আর পানি উন্নয়ন বোর্ডের দাবির মধ্যে ছিল ফারাক। আর সবচেয়ে বড় ভুক্তভোগী ছিলেন নদীপাড়ের মানুষ। সেই প্রতিবেদন প্রচারের পরই বদলাতে শুরু করে চিত্র। জেলা তথ্য অফিস বলছে, বন্যার ঝুঁকিতে থাকা অন্তত 15টি এলাকা এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে সতর্কবার্তা। দেখানো হচ্ছে বন্যাকালীন করণীয় নিয়ে প্রামাণ্য চিত্রও। জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, বন্যা কবলিত স্থান, নদী ভাঙ্গন কবলিত স্থান সহ বিভিন্ন এলাকায় প্রচার করছি। তাছাড়া আমরা যখন যমুনা টেলিভিশনের এই প্রতিবেদনটা দেখেছি, তখন এটি আমাদের আরও উৎসাহ জুগিয়েছে। আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর এই বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। দিন দিন বৃদ্ধি পাচ্ছে জেলার নদ নদীর পানি। বিপদসীমার কিছুটা নিচে থাকলেও হালকা বন্যার সতর্ক বার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। যমুনার ভাঙ্গন থেকে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার গ্রামগুলোকে রক্ষায় জিও ব্যাগ ফেলা হলেও ব্লক বিছানো নিয়ে চলছে জটিলতা। গৃহীত প্রকল্পের 950 কোটি টাকা বরাদ্দের মধ্যে 447 কোটি খরচ হয়ে গেছে, অথচ প্রকল্পের অগ্রগতি জানা নেই নির্বাহী প্রকৌশলীর। আপাতত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। শতবর্ষী মঞ্জেল সরকার এই জীবনে 22 বার হয়েছে নদী ভাঙনের শিকার। সিরাজগঞ্জের চৌহালির চাঁদপুর গ্রামে 8 শতক জায়গা কিনে বসবাস শুরু করেন, কিন্তু যমুনার তীব্র ভাঙনে শেষ সম্বলও বিলীনের পথে। ওই চরে থেকে ভাঙিয়ে হিনাইছি, আল্লাহ যে কোনো নেবে, ওটা আমাদের অর্জন নাই। শুধু তিনি নয়, ভাঙনের চৌহালির হাজারো মানুষ উদ্বিগ্ন। গেল কয়েক সপ্তাহের ভাঙনে নদীগর্ভে বিলীন গ্রামের বিশাল এলাকা। 25 থেকে 30টি ঘরবাড়ি ভেসে গেছে যমুনায়। ভাঙনের কবলে 7 থেকে 8টি বিদ্যালয়, মাদ্রাসা সহ অসংখ্য ঘরবাড়ি ও ফসলি জমি। এই চাঁদপুরে যদি ভাঙে যায় তাহলে আমরা কোথায় যাবো? আমার কোন হানে যাওয়ার জায়গা নেই। 40 বছরে আমার জীবনে নদী ভাঙন দিয়েছি 6টা। এই 6 বার নদী ভাঙ্গার পরেও আমরা ওভারকাম করে এই যমুনা নদীর সাথে যুদ্ধ করে বেঁচে আছি। চাঁদপুর, দেওয়ানতলা, সংগ্রহাটি, গাবেরপাড়া, মাঝগ্রাম, উল্লাপাড়া এরা নদীর মুখে পড়ে আছে। অথচ 2024 সালে বন্যা ও নদীটির ভাঙন ঝুঁকি ব্যবস্থাপনা বিনিয়োগ কর্মসূচি প্রকল্প গ্রহণ করা হয়, যার আওতায় 7.3 কিলোমিটার এলাকায় কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। খরচ ধরা হয় 950 কোটি টাকা। 447 কোটি টাকার জিও ব্যাগ ফেলা হয়েছে, কিন্তু শুরুই হয়নি তীরের ঢালে ব্লক বিছানোর কাজ। 2024 সালে সরকার 950 কোটি টাকা বাজেট দেয়। এইটা ঠিকাদার কামনা নামে এক ঠিকাদার কাজ করে, উনি জিও ব্যাগ ফেলাইছিল 447 কোটি টাকা। আমাদের যে হিসাবটা অফিস থেকে পাইছিলাম,
বাকি টাকাটা পরবর্তী বছর আইসা স্থায়ী বাঁধ হিসাবে বুলাক দিয়ে কাজ করার কথা, কিন্তু বিগত এই 2 বছরে আর কাজ হয় নাই। এখানে আমাদের ওই নৌকার কিছু লেবারের ওই জরিলে মানে অসুবিধা থাকার কারণে কাজটা হয় নাই। আশা করি আগামীকাল থেকে আমরা এই কাজটা শুরু করব ইনশাল্লাহ। পাউবো কর্মকর্তা জানান, ব্লক বিছানো কাজের দরপত্রই এখনো আহ্বান করা হয়নি। কবে নাগাদ কাজ শুরু হবে তা জানা নেই তাদের, তাই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙন রোধের চেষ্টা চলছে। ওই জায়গাটাতে আমরা একটা অবজারভেশন আছে কি আমরা 2 পাঁচটাকে যদি বৃদ্ধি করতে না দিই তাহলে ভিতরে আর ঢুকবে না, এরকম একটা থিমে আমরা ওই জায়গায় আগে দিচ্ছি। যদি এই বর্ষাটা পার করতে পারি তারপরে হয়তো আমাদের ওই জায়গাটা যে স্ট্রেন্থেনিং যে কাজটা আসতেছে ওখানে কাজ বাস্তবায়ন করে এই সমস্যা হবে। সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য জানান, চৌহালিকে ভাঙন থেকে রক্ষায় সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি। এটা একটা স্থায়ী বাঁধ কিভাবে নির্মাণ করা যায়, স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করা যায়, ইতিমধ্যেই এ ব্যাপারে সরকার অত্যন্ত সচেতন এবং সমীক্ষা চলছে। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার 3 প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। প্রাণহানি ছাড়িয়েছে 90 জন। ভারতের আসামে বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত 47 জন। নিখোঁজ রয়েছেন আরও 70 থেকে 80 জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন 7 লাখের বেশি মানুষ। আসাম সরকার জানিয়েছে, প্রতিবেশী নাগাল্যান্ডে অতি ভারী বৃষ্টির কারণে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে এই বন্যার সৃষ্টি হয়েছে। এদিকে গুজরাট ও মহারাষ্ট্রেরও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং আফগানিস্তানের নুরিস্তানে গত 3 দিনে বন্যায় অন্তত 46 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ার চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে। ইরান ভূখণ্ডে 2 সপ্তাহ ধরে অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা। মার্কিন আগ্রাসনে কমপক্ষে 4 জন প্রাণ হারিয়েছেন। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের জন্য ইরানের হুমকি কমিয়ে আনতেই এসব হামলা চালানো হয়েছে। লক্ষ্য ছিল দেশটির সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, উপকূলীয় নজরদারি কেন্দ্র সহ বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা। ইরানি বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের খবর পাওয়া গেছে তেহরান সহ বেশ কিছু শহরে। এদিকে এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে আরও বড় পরিসরে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির হুঁশিয়ারি, যুদ্ধ বন্ধে চড়া মাশুল গুনতে হবে যুক্তরাষ্ট্রকে। জাহাজ ও পণ্যবাহী কার্গোর যে কোনো ক্ষয়ক্ষতির জন্য ওয়াশিংটনের নিয়ন্ত্রণে থাকা ইরানের অর্থ ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজ, কার্গো বা এই সংক্রান্ত যে কোনো ক্ষতির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানি তহবিল থেকেই পরিশোধ করা হবে। তিনি দাবি করেন, ক্ষতির পরিমাণ অনেক বড় হতে পারে, তবে তার মতে ইরানের অর্থ ব্যবহার করাই হবে ন্যায্য ও সমতাপূর্ণ সিদ্ধান্ত। অন্যদিকে ট্রাম্পকে সতর্ক করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানায়, একটি বিপজ্জনক আন্তর্জাতিক নজির সৃষ্টি করবে এমন পদক্ষেপ। সরকারগুলো যদি এই ধরনের সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়টি স্বাভাবিক বা নিয়মিত ঘটনায় পরিণত করে, তবে কারো সম্পদই আর নিরাপদ থাকবে না। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখার কয়েক ঘন্টা পরই এমন মন্তব্য করেন তিনি।